দায় আর্থিক বিবরণী, ঠিক আছে। সো আর্থিক বিবরণী শর্টকাটে করার জন্য আমরা আর্থিক বিবরণী যে গড়গুলো আছে এগুলোকে মুখস্থ করব ফার্স্ট। অ্যান্ড আর্থিক বিবরণীটা কী? আর্থিক বিবরণীতে আমাদের যে অঙ্কগুলো আসবে এখানে জাস্ট তিনটা নিয়মে আর্থিক বিবরণী আসবে। একটা আসবে তোমার বিশদ আয় বিবরণী, আরেকটা আসবে তোমার মালিকানা শত, আরেকটা আসবে আর্থিক বিবরণী। যে বিশদ আয় বিবরণী, মালিকানা শত বিবরণী, আরেকটা আসবে আর্থিক অবস্থা বিবরণী। এগুলো আসবে না, এগুলো তোমাদের আসবে। তাহলে কয়টা? তিনটা গড় আসবে আমাদের। বিশদ আয় বিবরণী, মালিকানা শত বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে তিনটা। এখন আমাদেরকে জানতে হবে যে বিশদ আয় বিবরণী গড়টা কীভাবে করতে হয়, মালিকানা শত বিবরণী গড়টা কীভাবে করতে হয় এবং আর্থিক অবস্থা বিবরণী গড়টা কীভাবে। আগে কোনটার ভিতরে কী কী আছে ওই টপিকগুলোকে আমরা মুখস্থ করব, এরপরে ক্যালকুলেশন তোমরা ইজিলি পারবে। আগে গড়গুলো আমি মুখস্থ করার জন্য আমি বলে দিই কোনগুলো মুখস্থ করবা। এই যে দেখো, এটা হচ্ছে বিশদ আয় বিবরণীর একটা গড়। বিশদ আয় বিবরণী, এই যে লক্ষ্য করো, এখানে প্রতিষ্ঠানের নাম লিখতে হয়, মানে যার হিসাবটা আমরা করব। তারপরে এখানে লিখতে হবে বিশদ আয় বিবরণী, এখানে যত সাল, এত সালের এত তারিখের কি সমাপ্ত বছরের জন্য। ওকে, এতটুকু হচ্ছে উপরের কাজ। এবার ভিতরের কাজটা হচ্ছে মেইন। ভিতরের কাজে কী কী থাকে লক্ষ্য করো। বিশদ আয় বিবরণীতে আমরা সরাসরি গড় মুখস্থ করব। গড় মুখস্থ করলে অঙ্ক শেষ করতে 3 দিন লাগবে না। আর যদি গড় মুখস্থ না হয় তাহলে এই অঙ্ক শেষ করতে 1 বছরও শেষ হবে না, ঠিক আছে। তাহলে গড় কি? যে বিশদ আয় বিবরণীতে প্রথমে বসে বিক্রয়। বিক্রয় মানে যত আয় জাতীয় যা আছে সবগুলা প্রথমে বসে। ওকে, তাহলে বিক্রয়ের পরে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হয়, বিক্রয় ফেরত বাদ দিতে হয়, বিক্রয় বাটটাও বাদ দিতে হয়। বিক্রয় বাটটা, শুধু বাটটা না, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি কোনো নিচে সমন্বয় দিয়ে দিবে, মানে তোমাকে যে প্রশ্নটা দিবে প্রশ্নের সাথে নিচে সমন্বয় আছে, আচ্ছা ওইটা আমি বলে দিব পরে যখন প্রশ্ন করাবো। আগে গড়টা দেখো। তাহলে বিশদ আয় বিবরণী গড় হচ্ছে বিক্রয় মাইনাস মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা, এরপর হচ্ছে প্লাস অলিখিত বিক্রয় অথবা ধারে বিক্রয়, এটা যোগ করতে হবে বিক্রয়ের সাথে। তাহলে এখানে আমার গেল বিক্রয়ের কাজ। বিক্রয়ের কাজের পরে যে ইয়াটা আসবে এটা হবে নিট বিক্রয়। উত্তরটা কী হবে? নিট বিক্রয়। এখন এটা লিখবো কীভাবে এটা একটু দেখাই আমরা। প্রথমে আমরা বিক্রয়টা লিখবো এই ঘরে লিখলাম কত বিক্রয়, তারপর বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কত? এত টাকা। ধরো বিক্রয় বাট্টা এত টাকা, পরে এই দুইটার মোট যে টাকাটা, এই টাকাটা বিক্রয় থেকে মাইনাস করে দিব। এই ব্র্যাকেট মানে মাইনাস, ব্র্যাকেট মানে মাইনাস। তো বিক্রয় থেকে মাইনাস করে দেওয়ার পরে যে আবার যে বিক্রয়টা লেখা হয় নাই, মানে অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয়, এটা আবার যোগ করে দিয়ে মোট টাকাটা এখানে আগ দিয়ে এখানে না লিখে আমরা 3 নম্বর করে লিখব মোট টাকাটা। আচ্ছা, ওইটা দেখা যাবে। আগে আমরা গড়গুলো মুখস্থ করি। বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা প্লাস অলিখিত বিক্রয়, এটা হচ্ছে বিক্রয়ের পর্যন্ত, এই যে নিট বিক্রয় পর্যন্ত, নিট বিক্রয় পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? নিট বিক্রয়ের পরে গড়টা আরও অনেক বড় হবে। এখান থেকে এরপর হবে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস। প্রথমে বিক্রয়ের কাজগুলো করে ফেলতে হবে, যে বিক্রয় কতটুকু করছো, বিক্রয় ফেরত কত, সব করার পরে বের হবে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে আবার বিক্রিত পণ্যের ব্যয়, মানে যে পণ্যগুলো আমরা বিক্রয় করছি তাদের উপরে যে ব্যয়গুলো হয়েছে এগুলোকে আমার মাইনাস করতে হবে। যেমন প্রারম্ভিক মজুত পণ্য, এটা দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে প্রারম্ভিক মজুত পণ্য, এটা মাইনাস করতে হবে। ক্রয়, তোমার ক্রয় মাইনাস করতে হবে, এবং ক্রয় থেকে আবার ক্রয় ফেরত মাইনাস করতে হবে। মানে ক্রয় যে কত টাকার ক্রয়, আমরা তো টোটাল ক্রয়টা মাইনাস করব না, ক্রয় থেকে আবার ক্রয় ফেরতটা মাইনাস করে পরে ক্রয়ের টাকাটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে ক্রয় মাইনাস ক্রয় ফেরত ডাইরেক্ট মুখস্থ করবো প্রথম পর্যায়ে। এরপরে আছে মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ। আমি একটু ছোটো করে দেখাই। এই যে এখানে ক্রয় থেকে ক্রয় ফেরত মাইনাস, এরপরে মাইনাস হবে বিনামূল্যে পণ্য বিতরণ, এরপর হচ্ছে ক্রয় বাট্টা মাইনাস। এরপরে এই সবগুলো মাইনাস করার পরে যে টাকাটা আসবে ওই টাকাটার সাথে অলিখিত ক্রয়গুলোকে যোগ করে দিতে হবে। অলিখিত ক্রয়গুলো যোগ করার পরে এখানে লাস্টে যে উত্তরটা আসবে এটাকে বলে নিট ক্রয়, মানে মোট ক্রয়, মোট ক্রয়, ঠিক আছে। আচ্ছা, এই গেল ক্রয়েরটা। ক্রয়েরটার পরে ক্রয়ের টাকার পরে এখন নিট ক্রয়ের পরে আমরা যেটা করব, এখানে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন। এইটুকু যেটা করছি এগুলো কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়। এই যে ক্রয় থেকে ধরে আমি দেখাই একটু তোমাকে। এই যে ক্রয় থেকে প্রথমত প্রারম্ভিক মজুত পণ্য মাইনাস, এরপর যে ক্রয় থেকে ধরে এইটুকু যা করলাম এটা হচ্ছে ক্রয়, মানে আমাকে মোট ক্রয়টা মাইনাস করতে হবে, মোট ক্রয়টাও মাইনাস করতে হবে। ক্রয়ের সাথে কিছু আনুষঙ্গিক খরচ আছে, যেমন মাইনাস ক্রয় ফেরত, মাইনাস
বিনামূল্যে পণ্য বিতরণ, তারপরে মাইনাস ক্রয়বার্তা প্লাস অলিখিত ক্রয়, এটা হচ্ছে ক্রয়ের ভিতরে। আচ্ছা, এটা আমি হাতে কলমে দেখিয়ে দেবো, তবে গড়গুলো মুখস্থ রাখতে হবে। এরপরে এখানে আরও কিছু বাদ যাবে, সেটা হচ্ছে নিট ক্রয়ের পরে। এরপর হচ্ছে আন্তঃপরিবহন, মানে বহনের আরেক নাম হচ্ছে কি ক্রয় পরিবহন। এরপরে কুলি খরচ, টোল খরচ, আমদানি খরচ, ডক চার্জ, বন্দর চার্জ, তারপরে তোমার বন্দর খরচ, মজুরি, আরেকটা আছে এখানে জাহাজ ভাড়া এখানে অ্যাড হবে। ঠিক আছে, এই সবগুলা একসাথে যোগ করব। এরপরে লাস্টে আবার সমাপনী মজুত পণ্য কী করব, মাইনাস করব। এরপরে মাইনাস করার পরে যে টাকাটা আসবে এই টাকাটা থেকে আবার এই যে এখানে একটা টাকা আসবে, এটা ওই যে মোট বিক্রয় যেটা ছিল উপরে মোট বিক্রয় একটা ছিল না, এই যে এখানে এপারে এই যে মোট বিক্রয়, এই মোট বিক্রয় দেখে এই মোট ব্যয়গুলোকে আমরা মাইনাস করে দিব। মোট বিক্রয় দেখে মোট ব্যয়গুলোকে যদি মাইনাস করি, যে উত্তরটা আসবে সেটার নাম হচ্ছে মোট মুনাফা। তো পরীক্ষার হলে তোমাকে এতটুকু করতে পারে, মানে আমরা সম্পূর্ণটা করাচ্ছি, কোনটা বিশদ আয় বিবরণী, তোমাকে এতটুকু করতে বলতে পারে যে মোট মুনাফা বের করো, কী বের করো, তো এতটুকু করলে অঙ্ক এখানেই শেষ। আবার অনেক ক্ষেত্রে কি করবে, তোমাকে মোট মুনাফার টাকাটা ওরা দিয়ে দিবে, বলবে নিচের অংশটা করো। ঠিক আছে, তাহলে মোট মুনাফার পরে কি, মোট মুনাফার পরে হচ্ছে পরিচালন ব্যয়। এই যে আমরা মুখস্থ করব, মোট মুনাফার পরে হচ্ছে পরিচালন ব্যয় কোনগুলা, বিক্রয় পরিবহন, বেতন, অফিসের ভাড়া, বিদ্যুৎ খরচ, অফিস খরচ, বার্তা প্রদান, স্থায়ী সম্পদের মেরামত, ডাক ও তার বিজ্ঞাপন। আর বিজ্ঞাপন থেকে আবার বিলম্বিত বিজ্ঞাপন বাদ দিতে হবে। মণিহারি খরচ, এখান থেকে আবার অব্যবহৃত মণিহারি বাদ দিতে হবে। এগুলো দেখিয়ে দেবো সবগুলো, আগে আমরা ঘরগুলো মুখস্থ করে শুধু আমাকে দিবা। প্যাকিং খরচ, ভ্রমণ খরচ, বিমা খরচ, স্থায়ী সম্পদের তোমার অবলোপন, স্থায়ী সম্পদের অবচয়, ইজারা সম্পদের অবলোপন, এক্সেট্রা। ঠিক আছে, তারপরে বলছে কমিশন প্রদান, লিগ্যাল চার্জ, এরপরে ব্যাংক চার্জ, তারপরে লাস্টে হচ্ছে তোমার কুরিনের সিস্টেমটা কি, কুরিনের সাথে নতুন কুরিন যোগ হবে এবং নতুন কুরিন সঞ্চিতও যোগ হবে, এবং মাইনাস পুরাতন কুরিন। আচ্ছা, যাই হোক, এরপরে লাস্টে যে উত্তরটা বের হবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা। যে উত্তরটা বের হবে এটার নাম কি, পরিচালন মুনাফা। এরপরে যদি আমরা যাই এইটার সাথে, এখনও বিশদ আয় বিবরণী করতেছি, শেষ হয় নাই। এরপরে হচ্ছে অন্যান্য যত আয় আছে, মানে আমি তুমি যে টপিকগুলো এতক্ষণ পড়াইছি এগুলো মুখস্থ করার পরে বাকি যে টপিকগুলো থাকবে ওইগুলো হচ্ছে অন্যান্য কিছু আয় হবে, কিছু কি ব্যয় হবে। আগে অন্যান্য আয়গুলো দেখাই। আয় কোনটা, স্থায়ী সম্পদ, বিক্রয় হতে মুনাফা, বিনিয়োগের সুদ, প্রাপ্ত বার্তা, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমা সুদ, প্রাপ্ত কমিশন, বাড়ি ভাড়া আয়, লভ্যাংশ, শিক্ষানবিশ সালামি, এগুলো হচ্ছে অন্যান্য আয়গুলো এসে ওই যে পরিচালন মুনাফা যেটা আছে, পরিচালন মুনাফার সাথে কী হবে, আয়গুলো এসে যোগ হবে, তো এই টাকা আবার বাড়বে। আয়গুলো যদি যোগ করে টাকাটা, এই যে টাকাটা আবার বাড়ার পর এখান থেকে অন্যান্য ব্যয়গুলো আবার মাইনাস করব। যেমন স্থায়ী সম্পদের ক্ষতি, ঋণপত্রের সুদ, তারপর ব্যাংক ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্ত, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি, মূলধনের সুদ, এইগুলো আবার এই যে এই টাকা থেকে আবার এইগুলো আমরা মাইনাস করব। লাস্টে যে টাকাটা আসবে তার নাম হচ্ছে কি নিট মুনাফা। এইখানে বিশদ আয় বিবরণী শেষ। এখন যেটা বুঝতে যাচ্ছি আমি সেটাকে মনোযোগ দিয়ে শোনো। এই যে আমরা বিশদ আয় বিবরণীটা দেখাচ্ছি, ঠিক আছে, বিশদ আয় বিবরণী। স্যার এই যে দেখো অনেক লম্বা কিন্তু গড়গুলা। তোমার কাজ হচ্ছে কি জানো, ইফ ইউ ওয়ান্ট টু ডু বেস্ট ইন দিস সাবজেক্ট অর আর্থিক বিবরণী যেটা আছে ইন দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারে যদি তুমি ভালো কিছু করতে চাও তোমাকে কি করতে হবে জানো, এই টপিকগুলো একদমে মুখস্থ রাখতে হবে। আর মুখস্থ রাখার বিষয় এইটাই, ধরো এখানে আমরা কয়েকটা স্টেপ পড়ছি, আমি এখন একটু ক্লিয়ার করে দিই। প্রথম স্টেপ পড়ছি বিক্রয়, আমি স্টেপগুলো বলে ফেলি। প্রথম স্টেপ বিক্রয়, পরের স্টেপ পড়ছি বিক্রিত পণ্যের ব্যয়, এরপরে স্টেপ পড়ছি মোট মুনাফা, এরপরে স্টেপ ছিল পরিচালন মুনাফা, এরপরে স্টেপ ছিল যোগ অন্যান্য আয়, এরপরে স্টেপ ছিল মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আমি একটু আবার বলতেছি, একটু দেখো। প্রথম স্টেপ হচ্ছে বিক্রয়, যত বিক্রয় আছে একসাথে মানে করতে হবে, করার পরে এরপরে স্টেপ হচ্ছে ওই বিক্রয়ের টাকাটা থেকে বিক্রিত পণ্যের ব্যয়গুলোকে মাইনাস করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় কোনগুলো মুখস্থ করবে, যে এইটা সবগুলোর বিক্রিত পণ্যের ব্যয় বলে, সবগুলো কি বলে। তো বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দিই, পরে লাস্টে সমাপনী মজুত পণ্য যদি বাদ দিই, আমার এখানে যে উত্তরটা আসবে তার নাম হচ্ছে মোট মুনাফা। এখন আর্থিক বিবরণী শেষ হয়নি, তো মোট মুনাফার পরের স্টেপটা কি, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হয়। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়
তো মোট মুনাফা থেকে যখন আমি পরিচালন ব্যয় বাদ দিব, পরিচালন ব্যয় কোনগুলো, এই সবগুলোর নাম হচ্ছে পরিচালন ব্যয়। সবগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকে লাস্টে এই যে পরিচালন মুনাফা থাকবে, মানে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে যেটা থাকবে তার নাম হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আবার অন্যান্য আয়গুলোকে যোগ করতে হবে। অন্যান্য আয় কোনগুলো তুমি মুখস্থ করবা, যেগুলো এগুলোর অন্যান্য আয় বলে। এরপরে এই অন্যান্য আয়গুলো থেকে আবার অন্যান্য আয়গুলো যোগ করবো ওই যে পরিচালন মুনাফার সাথে, আবার অ্যামাউন্ট একটা থাকবে, বাড়বে। এখান থেকে আবার অন্যান্য ব্যয়গুলোটা আমরা মাইনাস করবো। এই লাস্টে যেটা থাকবে তার নাম হচ্ছে নেট মুনাফা। আর বিশদ বিবরণী এখানেই শেষ। ঠিক আছে, তাহলে আমাদের এটাতে ভালো করার জন্য সর্বপ্রথম আমি তো ডাইরেক্ট অঙ্ক ধরতে পারতাম, ধরি নি কেন, আমরা করবো খুব দ্রুত, কারণ এই এন্ট্রিগুলো আমাদেরকে মুখস্থ করতেই হবে। সামনের ক্লাসে সুন্দরভাবে আমি কি অঙ্ক করানো শুরু করবো, তখন দেখবে একবারে সব ফানি হয়ে যাবে। তবে তোমাকে শুধু আমি এটা জিজ্ঞেস করবো যে দেখো, ধরো উপরে একটা রেও মিল দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, একটা রেও মিল দেওয়া থাকলে আমি তোমরা জিজ্ঞেস করবো, আমি জিজ্ঞেস করবো বিক্রয় কোথায় বসে বলো, তুমি বলবো স্যার বিক্রয় বিশদা বিবরণীর প্রথমেই বসে। এরপরে ধরো আরেক জায়গায় আমি পাবো এরকম এই যে প্যাকিং খরচ, বললো প্যাকিং খরচ কোথায় বলে বসে বলো, তাহলে তুমি বলবো স্যার প্যাকিং খরচ বসে কোথায়, পরিচালন মুনাফা থেকে মাইনাস হয়। ঠিক আছে না, যে প্যাকিং খরচ হচ্ছে পরিচালন ব্যয়, পরিচালন কোথায় ব্যয়। আবার তোমারে বলবো যে আমি এখানে বললাম যে প্রাপ্ত কমিশনটা কোথায় বসে, তুমি বলবো স্যার প্রাপ্ত কমিশন অন্যান্য আয়ে বসে। আবার বলবো যে তোমার মূলধনের সুদ কোথায় বসে, তুমি বলবো স্যার মূলধনের সুদ অন্যান্য ব্যয়ে বসে। মানে এইভাবে তোমাকে খালি জানতে হবে যে কোনটা কোথায় বসে। আমি কি বুঝাইতে পারছি কীভাবে শিখবা? তোমরা বলো না আর্থিক বিবরণী কঠিন, আমি তো বললাম আর্থিক বিবরণী আমি 1 বা 2 ক্লাস আমি শেষ করে দিব, যদি তুমি আমাকে এইটা মুখস্থ করে দিতে পারো। মুখস্থ বলতে কি, মানে কোন টপিকটা কোন জায়গায় বসবে। আর এখানে যে টপিকগুলো আছে তুমি যদি এই টপিকগুলো শিখো, এর বাইরে আর টপিক তোমার শিখতে হবে না। মানে আমি তোমার বলে দিচ্ছি এর বাইরে টপিক আসবে না। তাহলে তুমি এই টপিকগুলো মুখস্থ করলে তুমি এখানে 20 মার্ক পাচ্ছ মস্কারি। তা তোমার দায়িত্ব কী হবে, তোমাকে দৈনিক আমি একটা করে সৃজনশীল করাবো, স্কুলের টিচার একটা করে সৃজনশীল করাবো। তুমি সৃজনশীলে যে টপিকগুলো পাবা দেখবা যে পরীক্ষায় গিয়ে অন্য আরেকটা টপিক আসছে, তাহলে তোমার সবগুলো টপিক মুখস্থ করে ফেলাটাই যৌক্তিক না? কথা কিছু নাকি বেশি কিছু একবারে খালি কোনটা কোন জায়গায় বসে, কোন টপিক, একবারে টপিকটাও যে মুখস্থ করে রাখতে হবে ওইভাবে তা না। তুমি তো দেখবা টপিকটা যে মণিহারি কোথায় বসে, মনে কই বসে পরিচালন ব্যয়, এবার মনে রাখতে হবে। আন্তঃপরিবহন কই বসে, আন্তঃপরিবহন বসে কোথায়, বিকৃত পণ্যের ব্যয়। এইভাবে জাস্ট মনে রাখতে হবে বিষয়টা। ক্লিয়ার? ওকে, এটা মুখস্থ করে আসবো, আমরা সামনের ক্লাস থেকে অঙ্ক করবো।